আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে ফোনটার ভিডিও দেখলেন, তার মডেল হলো Samsung এর A06 4G এডিশন অফিসিয়াল ভেরিয়েন্ট। এই ফোনটার আনঅফিসিয়াল ভেরিয়েন্টও মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। আনঅফিসিয়ালটা 4G এবং 5G উভয় ভেরিয়েন্টের হয়ে থাকে। আনঅফিসিয়াল 4G ৬,১২৮ টার প্রাইস আপনার ৳১৪,০০০ মতো। আর 5G ৬,১২৮ টার প্রাইস ১৫ থেকে ১৬,০০০ টাকার মধ্যে ওঠানামা করে। আমার হাতের ভেরিয়েন্টটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস ৪৬৪। এটার মার্কেট প্রাইস ৳১২,৯৯৯ এবং এটার যেটা আপনার ৬GB ১২৮GB সেটার মার্কেট প্রাইস হচ্ছে ৳১৫,৯৯৯। তবে Peekaboo.com এবং Samsung Excel E-Store যেটা Samsung এর আপনার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, তাদের জাস্ট ওয়েবসাইটে এই ফোনটা আপনার হচ্ছে ৪৬৪ ৳১২,৪৯৯ পাওয়া যায় এবং ৬,১২৮ টা ৳১৫,২০০ পাওয়া যায়। আমি ৪৬৪ টাই কিনেছি কারণ আমার কাছে মনে হয়েছে এটা এই প্রাইস রেঞ্জে বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিল হতে পারে। তো ৳১২,৫০০ এই ফোনটা আমাদের কি অফার করছে, এই ফোনটা আমার নেওয়া উচিত হবে কিনা, তার পুরোটাই আলোচনা করব আমার এই ভিডিওতে। তো চলুন আমরা আনবক্সিং দিয়ে শুরু করে ফেলি। এই হলো ফোনের বক্সটি। ফোনের বক্সের পেছনে আপনার স্পেসিফিকেশন দেয়া আছে। অনেকেই আছে কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে স্যার ফোনটা অফিসিয়াল কিনা চিনবো কিভাবে? দেখুন আপনি বক্স দেখেই খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন আপনার ফোনটা অফিসিয়াল কিনা। এ কারণে আপনি ফোন কেনার আগে অবশ্যই দুটো বিষয় খেয়াল করবেন। প্রথমত হলো এই যে স্টিকারটি, মনে রাখবেন Samsung অফিসিয়াল ফোনের বক্সের উপর সবসময় এরকম একটা স্টিকার দেয়া থাকে। এই স্টিকারটি আপনি কখনোই আনঅফিসিয়াল ফোনের বক্সের ক্ষেত্রে পাবেন না। এবং আপনি খেয়াল করবেন আপনার ফোনটা আসলে কোন দেশের তৈরি। দেখুন, আমার এই ফোনটাতে লেখা আছে ম্যানুফ্যাকচারড ইন চায়না, অ্যাসেম্বলড ইন বাংলাদেশ এবং অফিসিয়াল ফোনের ক্ষেত্রে অবশ্যই ফোনটা হয় বাংলাদেশে তৈরি হবে অথবা অ্যাসেম্বল হবে। অর্থাৎ বক্সের উপর লেখা থাকবে মেড ইন বাংলাদেশ অথবা অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। যদি এই কথা লেখা না থাকে তাহলে আপনার ফোনটা কখনোই অফিসিয়াল হবে না এবং Samsung এর কাস্টমার কেয়ারে আপনি কোনো ওয়ারেন্টি পাবেন না। তো চলুন এবার আমরা দেখি বক্সের ভিতরে কি আইটেম দেয়া আছে। বক্স খুলতেই প্রথমে পেয়ে যাবেন কাগজের প্যাকেট দিয়ে মোড়ানো মোবাইলটি, পেয়ে যাবেন ১৫ ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও ১৫ ওয়াটের চার্জারকে ফাস্ট চার্জার বলা যায় না, কিন্তু Samsung এটাকে ফাস্ট চার্জার বলে চালিয়ে দিচ্ছে। তো ভাগ্য ভালো যে আপনার বক্সের ভিতরে আপনি চার্জার পাচ্ছেন, যেখানে Samsung এর ৪০-৫০ হাজার টাকা দামি ফোনগুলোতে তারা কিন্তু বক্সের ভিতরে চার্জার দেয় না। USB টাইপ A টু টাইপ C ডাটা কেবল পেয়ে যাবেন, যে সিম ইজেক্টর পিন এবং সর্বশেষ ইউজার ম্যানুয়াল। বক্সের ভিতরে কোনো হেডফোন পাবেন না। চলুন এবার আমরা ফোনটা প্যাকেট থেকে বের করি। ওয়াও! ফোনটা দেখতে আসলেই অনেক সুন্দর। আমার মনে হয় ৳১৫,০০০ মধ্যে এর থেকে সুন্দর ফোন মার্কেটে পাওয়া যায় না। পেছনের ব্যাক পার্টটা বেশ গ্লোসি। আর আপনার পুরো ফোনটাই আপনার বক্সি শেপ ডিজাইন দেওয়া হয়েছে। আপনার ফোনটার হাতে নিতেই ১ম এ যে জিনিসটা চোখে পড়বে এটা হচ্ছে আপনার 6.7 ইঞ্চির PLS LCD ডিসপ্লে, একটা HD+ রেজোলিউশনের। উপরে রয়েছে এই যে একটা ফ্রন্ট ক্যামেরা, এটা ৮ মেগাপিক্সেলের। পেছনের দিকে দুটি ক্যামেরা রয়েছে, যার মধ্যে আপনার এটি হচ্ছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং এটা হচ্ছে আপনার ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাশ লাইট। ফোনটার বটমে অর্থাৎ নিচের দিকে রয়েছে আপনার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন ছিদ্র, চার্জিং পোর্ট, স্পিকার কাটআউট। আপনার ডান দিকে রয়েছে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। বাইরে রয়েছে আপনার সিম কার্ড স্লট। দেখি কি ধরনের সিম সাপোর্ট করে এটাতে। এখানে আপনি প্রপার ডুয়েল সিম কার্ড স্লট পেয়ে যাবেন। এখানে দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটার ওয়েট হচ্ছে আপনার ১৮৯ গ্রাম এবং যে থিকনেসটা আছে এটা হচ্ছে 8 মিলিমিটার। ফোনটা আপনার হাতে বেশ কমফোর্টেবল আপনি ধরতে পারবেন। এটাকে বাল্কি মনে হবে না। তবে এই যে কর্নারগুলো আছে এগুলো কিছুটা ধারালো, অর্থাৎ ফোনটা আপনি যখন এভাবে ধরবেন তখন আপনার হাতে এই জায়গাগুলোতে আনইজি ফিল হতে পারে। তবে আপনি যদি ব্যাক কভার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটেও আনইজি ফিল হবে না। তো বন্ধুরা, এই ছিল ফোনটার আনবক্সিং এবং ওভারভিউ। আমি এখন এই ফোনটা প্রায় একটানা ৭ দিন ব্যবহার করব। তারপর আপনাদেরকে ফাইনাল রিভিউ দেব। এই ফোনে পাচ্ছেন 6.7 ইঞ্চির HD+ রেজোলিউশনের একটি PLS LCD ডিসপ্লে, 60 হার্টজের ডিসপ্লে এটি। বর্তমানে যে ব্র্যান্ডগুলো আছে তারা তাদের অফিসিয়াল ডিভাইসগুলোতে ১৫-১৬ হাজার টাকায় ফুল এইচডি ডিসপ্লে দিচ্ছে না। সো এর এইচডি ডিসপ্লে নিয়ে আমি কমপ্লেন করছি না। তবে আমি কমপ্লেন করব এর নচটা নিয়ে। অর্থাৎ বর্তমান ২০২৫ সালে এসে যেখানে ভিভো, অপোর মতো ব্র্যান্ড তাদের ১৩-১৪ হাজার টাকার ডিভাইসে, যেমন Oppo A3X, Oppo A5X,
এই ফোনগুলোতে তারা আপনার 5 করে ডিসপ্লে দেয়। সেখানে স্যামসাং কেন এখন পর্যন্ত এই নচটা ছাড়তে পারেনি আমি সেটা বুঝি না। এই নচটার জন্য পুরো ডিসপ্লের সৌন্দর্যটাই অনেকটা কমে গিয়েছে। তবে ডিসপ্লের আপনার কালার কোয়ালিটি ভালো, ইনডোরেও লাইটিং ভালো। আপনি জাস্ট ইনডোরে যখন থাকবেন তখন মুভি দেখতে বা কন্টেন্ট দেখতে আপনার কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, আউটডোরে এর ব্রাইটনেসটা আপনার কম ফিল হবে। আদারওয়াইজ ডিসপ্লে আপনার কন্টেন্ট দেখার জন্য বেস্ট। আপনার কন্টেন্ট উপভোগ্য, আপনি সিনেমা, মুভি, গান সবকিছু দেখার জন্য ডিসপ্লেটা আপনার জন্য পারফেক্ট হবে। এই ফোনে দুটো ক্যামেরা থাকলেও কাজের ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, বাকি 2 মেগাপিক্সেলের ডেপথ নিয়ে কোনো কথাই আমি বলবো না। এই যে মেইন ক্যামেরাটা, এই মেইন ক্যামেরাটা আমার মনে হয় 15,000 টাকার প্রাইস রেঞ্জে যতগুলো অফিসিয়াল ডিভাইস আছে তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এর ক্যামেরাটা। দিনের বেলা এই ক্যামেরা দিয়ে আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। ছবিতে ডিটেলের পরিমাণ ভালো থাকে, কালার অনেক ভালো থাকে, বেশ আপনার আই কেচি ছবি আসে। প্রাইস রেঞ্জ হিসেবে আমি বলছি বারবার, তো এর ক্যামেরাটা বেস্ট আমার কাছে মনে হয়েছে। আপনার রিয়েলমি, শাওমি, ভিভো, অপ্পো যে কোনো ব্র্যান্ডেরই আপনি ক্যামেরা তুলে নেন না কেন, 15,000 টাকার মধ্যে আমার মনে হয় দিনের বেলা এই ক্যামেরাটা দিয়ে সবচেয়ে ভালো আপনি ছবি তুলতে পারবেন। তবে অন্যান্য বাজেট ফোনের মতোই রাত্রেবেলা এই ক্যামেরা দিয়ে আপনি অত ভালো ছবি তুলতে পারবেন না। রাতে যখন আপনি ছবি তুলবেন তখন আপনার ডিটেলের ঘাটতি থাকবে, ছবি সফট হয়ে যাবে, নয়েজের পরিমাণ পাবেন। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে একই জিনিস। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারবেন যদি আলোটা ভালো পড়ে এবং আপনার মুখের দিকে যদি সানলাইটটা থাকে। সেক্ষেত্রে আপনি যখন আপনার সূর্যের পেছনের দিকে যাবেন সেক্ষেত্রে ছবিগুলো ভালো হয় না। ফ্রন্ট ক্যামেরায় আপনার ছবিতে ডাইনামিক রেঞ্জ মোটামুটি চলে, তবে আপনার ভিডিওর ক্ষেত্রে কিন্তু ডাইনামিক রেঞ্জ আপনার ফ্রন্ট ক্যামেরাতে ভালো ধরতে পারে না। আর ভিডিওগ্রাফির কথা যখন আসছে, এই ফোন দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ভিডিওটা শুট করা হচ্ছে এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে 1080 পিক্সেল 60 fps এ। যেহেতু ফোনে আপনার কোনো স্টেবিলাইজেশন নেই, আমি হেঁটে যাচ্ছি, সো ভিডিওটা বেশ শেক করতেছে। আপনারা এই দেখেন, ভিডিওতে মোটামুটি ডাইনামিক রেঞ্জ মানে ভালোই ক্যাপচার করে, অর্থাৎ ব্যাক ক্যামেরাতে আমার ডাইনামিক রেঞ্জটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ফোকাসিংয়েরও তেমন কোনো ইস্যু নেই। আসলে প্রাইস রেঞ্জ বিবেচনা করলে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, ভিডিও ক্যামেরা ভালো আছে। এই হলো ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা হচ্ছে। আমি সূর্যের ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে আছি, অর্থাৎ সূর্যের আলো সরাসরি আমার মুখের উপরে পড়তেছে। পেছনের আকাশটা আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশটা প্রায় সাদা করে ফেলেছে। অর্থাৎ এই ফোনের ডাইনামিক রেঞ্জ ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে মোটেও ভালো না। তবে ফ্রন্ট ক্যামেরার ছবিতে মোটামুটি ডাইনামিক রেঞ্জ পাওয়া গেল, ভিডিওতে ডাইনামিক রেঞ্জ একেবারে ভালো না। তবে আপনার 13,000 টাকার ফোনগুলোতে আপনার ফ্রন্ট ক্যামেরা ডাইনামিক রেঞ্জ ভালো হবে না, এটাই স্বাভাবিক। আমি অনেক দামি দামি ফোনেও দেখেছি যেগুলো আপনার ডাইনামিক রেঞ্জ অত ভালো হয় না ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনে দেওয়া আছে MediaTek Z85 প্রসেসর। এটি বেশ পুরনো একটি প্রসেসর। এই প্রসেসর নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই। বিগত 3-4 বছরের অনেক ডিভাইসে আপনারা এই প্রসেসরটি দেখেছেন। এই প্রসেসরটা ডে টু ডে টাস্ক হ্যান্ডেল করার জন্য ভালো, অর্থাৎ ইউনিসকের T606, টি আপনার 612 বা T618 এসব প্রসেসরের চেয়ে আমার কাছে মনে হয় এই প্রসেসরটা অনেক ভালো। যদিও পুরনো প্রসেসর, তবে বেশ স্টেবল একটা প্রসেসর, বেশ অপটিমাইজ একটা প্রসেসর। বর্তমানে এরই আপনার জাস্ট সামান্য একটু আপগ্রেডেড ভার্সন Z81 আলট্রা মার্কেটে চলতেছে, ওটা এর থেকে সামান্য একটু আপগ্রেডেড। তবে আপনি প্রায় সিমিলার লেভেলের পারফরমেন্স এই ফোন দিয়ে পেয়ে যাবেন। এই ফোন দিয়ে আপনি ডে টু ডে টাস্ক ইউজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, মোটামুটি ভালোই আপনি ইউজ করতে পারবেন। তেমন বেশি একটা হ্যাং বা ল্যাকের দেখা পাবেন না। তবে ফোন আমার রকেটের মতো উড়বে এমনও না, মোটামুটি আপনার স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ হিসেবে। তবে এটা আমার গেমিং ফোন না, তাই আমি গেম নিয়ে কোনো কথাই বলবো না। এই ফোনে গেম না খেলেই ভালো হবে। তবে একান্ত খেলতে চাইলে লুডো, টেম্পল রান এই জাতীয় গেম খেলতে পারেন। এ বাদে আদার্স আপনার কোনো হাই রেঞ্জের COD, তারপরে আপনার BGMI এসব গেম খেলার জন্য এই ফোনগুলো না। সো গেমিং নিয়ে আমি কোনো কথা বলবো না। আপনি যদি গেমার হয়ে থাকেন সরাসরি বলবো এই ফোনটা আপনার জন্য না। এই ফোনটাকে পাওয়ার দিচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি। বক্সের ভিতরে আপনি 15 ওয়াটের চার্জার পাবেন। তবে এই ফোনটা আপনার 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। 15 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা ফুল চার্জ করতে সময় লাগে 2.5 ঘন্টা। আপনি যদি 25 ওয়াটের অরিজিনাল চার্জার ব্যবহার করেন সময় লাগতে পারে 2 ঘন্টার মতো। আপনার এই ফোনটা দিয়ে আপনি খুব সহজেই একদিন ব্যাকআপ পেয়েই যাবেন। আপনি ভিডিও দেখেন, মুভি দেখেন, যাই করেন না কেন, একদিন আপনাকে এটা ব্যাটারি ব্যাকআপ দিয়েই দিবে। এই ফোনটাতে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক রিসেপশন বেশ ভালো, কল কোয়ালিটি বেশ ভালো, ক্রিস্টাল ক্লিয়ার এবং লাউড আপনার ভয়েস শুনতে পারবেন। পাশাপাশি এই ফোনে আপনার দেওয়া আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আসলে এই প্রাইস রেঞ্জের অনেক ফোনেই দেওয়া থাকে না। এই ফোনে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা মোটামুটি স্লো, আপনার খুব বেশি ফাস্ট না, তবে ভালো কাজ করে। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার রিড করা এবং ফিঙ্গারপ্রিন্ট আপনার আনলক করার ক্ষেত্রে কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। ফিঙ্গারপ্রিন্ট আরেকটু ফাস্ট হলে আমার মনে হয় ভালো হতো। এই ফোনটা আপনি কিনবেন কিনা আমি এক কথায় উত্তর দেব, আপনার বাজেট যদি 12-13 হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই ফোনটা কনসিডার করতে পারেন। এই ফোনটার ক্যামেরা ভালো, লুকিং ভালো, ডিসপ্লেটা মোটামুটি চলে। যদি আপনার ইউনচ ডিসপ্লেতে কোনো প্রবলেম না হয় তাহলে আপনি অবশ্যই এই ফোনটা কনসিডার করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকম কোনো নতুন রিয়েলিস্টিক রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।